একটু আসতে থাকুক। আমরা ইপিডেমিওলজি পড়তেছিলাম, খেয়াল আছে? ইপিডেমিক, এন্ডেমিক এই দুটা পড়া শেষ করছিলাম। হ্যাঁ জি স্যার। আজকে আমরা একটু সামনে আগাবো, কয়েকটা ডেফিনিশন পড়বো। আমাদের এটা তো লেসন 5, লেসন 4 পর্যন্ত সবগুলি অ্যাসাইনমেন্ট পাঠিয়ে দিস না তোমাদেরকে? জি স্যার। হ্যাঁ জি স্যার। আচ্ছা, লেসন 4 পর্যন্ত অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। তোমরা তো অনেকে লিখে ফেলছো বেশিরভাগ সবাই, না? খুব শিগগিরই মনে হয় ক্লাস খুলে যেতে পারে, খাতাপত্রগুলি গুছাই ফেলো। হ্যাঁ আসলে ক্যাম্পাস খুলবে? কি বললে, ক্লাস খুলবে না? আসলে সেপ্টেম্বরে খুলবে? এটা তো বুঝতেছি না। আর কতদিন আমরা না দেখে ক্লাস করবো, তাই না? দেখা সাক্ষাৎ হওয়া দরকার তো। ফজলুল করিম রিফাত এসে পড়ছে। হ্যাঁ রিফাত আসছো? হাসান মাহমুদ, আরিফ মাহমুদ, কোথায় ওরা? আমরা স্লাইড শেয়ারে যাই, দেখি আস্তে আস্তে। এই যে চলে আসছে স্লাইড শেয়ারে। আজকে আমার আরেকটা ক্লাস ছিল দেখে আধা ঘন্টা পিছাই দিছে ক্লাসটা। 10টায় ছিল তো আমাদের শিডিউল ক্লাস, সকালে একটা ক্লাস ছিল, একটু ওভারল্যাপ হয়ে গেছে দেখে আমি টাইমটা পিছাই দিছে। হ্যাঁ শোভন আসছে, নিপা, মহিমা, আচ্ছা আমরা স্লাইডটা দিচ্ছি, দেখে আরো আসতেছে, নিয়ে নিই। সাদিয়া আফরিন জয়নিং। আমরা একটু দেখাচ্ছি, জাস্ট 2 মিনিট ফিডব্যাকটা করি। এই পর্যন্ত আমরা কি কি পড়ছি দেখো। আমরা এপিডেমিওলজি ডেফিনেশন পড়ছি, জাস্ট একটা কুইক রিভিউ, তোমরা তো পড়ে ফেলছো, দেখে নাও। তারপরে এর সঙ্গে আমাদের কটা ট্রান্সফার ডিস্ট্রিবিউশন, ডিটারমিনেন্টস, হেলথ রিলেটেড স্টেটস, ইভেন্টস, স্পেসিফাইড পপুলেশন, এইমস আমরা পড়ছি। 5টা এইমস ছিল এবং 7টা ছিল আমাদের ইউজ। এপিডেমিওলজি এবং ক্লিনিক্যাল মেডিসিনের মধ্যে ডিফারেন্সগুলি আমরা পড়ে ফেলছি। এরপর আমরা কিছু এপিডেমিওলজিক্যাল টার্মস, এপিডেমিক কত রকম, এপিডেমিক কার্ভটা কি, এই যে আমাদের এপিডেমিক কার্ভ বলতাম, কখন উপরে উঠবে কখন নিচে নামবে। রিফাইত আসছে, আচ্ছা ঠিক আছে। this was epidemiological curve. আসছে, ঠিক আছে, আসতেছে তো এখন ক্লাস, এই জন্য। তারপর আমরা যেটা পড়ছিলাম দেখো, এটা কি, তারপর আমাদের এন্ডেমিক, এপিডেমিক পর এন্ডেমিক। এন্ডেমিক দুই রকম, হাইপার এন্ডেমিক আর হোলো এন্ডেমিক। হোলোটা বিশেষ বাচ্চাদের ক্ষেত্রে হয়। আজকে আমরা যেটা পড়বো প্যান্ডেমিক। একটা প্যান্ডেমিক ডিজিজের নাম বলো তো। ওয়ালাইকুম আসসালাম, কে? করিম, রিফাত। একটা প্যান্ডেমিক
প্যান্ডেমিক ডিজিজের নাম বলো, কে পারবে? কোভিড-19। ইয়েস। ইপিডেমিক হলো আমরা যেটা পড়ছিলাম, একটা একটা অঞ্চল যখন কোন একটা রোগ একটা স্বাভাবিক আমরা যা আশা করব তার চেয়ে বেশি পরিমাণে দেখা দিবে, তখন সেটাকে বলে ইপিডেমিক। আমরা আশাটা আমাদের কিভাবে আসবে বলতো? আমরা যে আশা করব এই আশাটা কোথেকে আসবে? স্যার বিগত বছরের ওই রোগের পার্সেন্টেজ গুলো, রেট গুলো দেখে। ইয়েস, ভেরি গুড। বিগত 4-5 বছরে এই রোগের প্রকোপটা কেমন ছিল? তাহলে বিগত বিগত 5-6 বছরে আমরা একটা রেঞ্জ বলতে পারবো যে 4,000 থেকে 6,000 এরকম। এখন যদি দেখে যে হাইয়েস্ট রেঞ্জ যেটা 6,000 তার চেয়ে অনেক বেশি এসে গেছে, অর্থাৎ বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন, আমাদের আশার অতিরিক্ত। আশাটা কোথেকে আসবে? বিগত বছরের ইতিহাস থেকে আমাদের একটা আশা আসবে, কনসেপশন আসবে এরকম হইতে পারে, যখন তখন বলি ইপিডেমিক। সেই ইপিডেমিকটা যখন একটা কোন একটা দেশের একটা অঞ্চল অতিক্রম করে একটা অঞ্চলে যাবে, অথবা ওই দেশের ভূখণ্ড অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে যাবে, অথবা তার থেকে পরের দেশে যাবে, এর পরের দেশে যাবে, এইভাবে আস্তে আস্তে একটা উপমহাদেশ, একটা মহাদেশ এবং সমগ্র বিশ্বে ছড়ায় পড়বে, তখন এই রোগটাকে বলা হয় প্যান্ডেমিক ডিজিজ, যেটা কিনা আমাদের এই কোভিড এর ক্ষেত্রে প্রযোজ্য, কোভিড-19। হ্যাঁ, 24 জন হয়ে গেছে। আমরা বলি প্যান্ডেমিক, বিশ্বব্যাপী যে মহামারী তাকে বলা হয় প্যান্ডেমিক। A disease is pandemic when an epidemic disease affects a larger proportion of the population, বিরাট জনগোষ্ঠী, and occurs over a wide geographical area, বিরাট ভূখণ্ড নিয়ে যেটা প্রাদুর্ভাব হয়, such as a section of a nation, একটা জাতির অংশ, entire nation, পুরা জাতি, a continent, একটা উপমহাদেশ, or the whole world, মহাদেশ এবং সমগ্র বিশ্বে যখন ছড়ায় পড়বে। যেমন কোভিড-19 বর্তমানে, এক সময় ছিল এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, HIV/AIDS এখনো চলছে, এটাকে আমরা বলি মডার্ন এপিডেমিক। ধীরে 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 আজকে 30-40 বছর ধরে HIV/AIDS চলছে। কিন্তু তাহলে আমাদের প্যান্ডেমিক, এ ডিজিজ ইজ প্যান্ডেমিক, এ ডিজিজ ইজ প্যান্ডেমিক, একটা রোগকে তখনই আমরা প্যান্ডেমিক বলবো when an epidemic disease affects, যখন একটা মহামারী আক্রান্ত করবে large proportion of the population, বিরাট জনগোষ্ঠী, and occurs over a wide geographical area, একটা দেশে বিরাট ভূখণ্ডে এটা প্রভাব পড়বে, such as a section of a nation, একটা জাতির একটা অংশ, entire nation, সমগ্র জাতি, a continent, একটা মহাদেশ, or a world, অথবা সারা বিশ্বে যখন ছড়ায় পড়বে। কোভিড-19, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, HIV/AIDS, বিশ্বব্যাপী মহামারীকে বলা হয় আসলে প্যান্ডেমিক। স্পোরাডিক, ইপিডেমিক গেল, এন্ডেমিক গেল, প্যান্ডেমিক গেল, স্পোরাডিক। স্পোরাডিক হলো বিক্ষিপ্ত আকারে ছড়ানো ছিটানো কোন রোগ। কিছু কিছু রোগ আছে কিন্তু সারা দেশ খুঁজে 2-1টা পাওয়া যাবে, তবে খুব খুঁজে বের করতে হবে, কারণ এটা বিক্ষিপ্ত আকারে ছড়ানো ছিটানো আছে, এটাকে খুঁজে বের করতে হলে অনেক কষ্ট। স্প্রে এন্ড আইসোলেটেড, স্প্রে মানে কি? যেটা বিক্ষিপ্ত আকারে ছড়ানো, আইসোলেটেড একেবারে আলাদা। occurrence of a particular disease in a community is called sporadic, যখন কোন একটা জনগোষ্ঠীর মধ্যে একটা রোগ বিক্ষিপ্ত আকারে ছড়ানো এবং আইসোলেটেড আলাদা আলাদা থাকবে, এটা খুঁজে বার করতে হবে। যেমন পোলিওমাইলাইটিস, তবে এখন আমাদের দেশে পোলিওমাইলাইটিস নাই, এটা বাদ দিয়ে দিতে হবে। পোলিওমাইলাইটিস উদাহরণ দেওয়া যাবে না, কারণ এখন আমাদের পোলিওমাইলাইটিস আছে, জানো তো? পোলিওমাইলাইটিস যে আমাদের দেশ থেকে চলে গেছে, তোমরা কি এটা শুনছো? পোলিও উচ্ছেদ অভিযানে আমাদের দেশে পোলিওমাইলাইটিস নাই, কিন্তু ভারতে এখনো আছে, এই জন্য আমরা পোলিও নির্মূল বলতে পারতেছি না। যেহেতু ভারতের সাথে আমাদের বড় একটা সীমান্ত, ভারতে থাকলে যে কোনো সময় আমাদের দেশে এই রোগটা চলে আসতে পারে, এই জন্য আমরা এখনো পোলিও নির্মূল বলতেছি না, পোলিওটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। আমাদের দেশে এখনো পোলিও রোগ নাই, কিন্তু একটা রোগকে তখনই নির্মূল বলবো যখন এটা একেবারে আসার কোনো সম্ভাবনা থাকবে না। স্প্রে এন্ড আইসোলেটেড, ছড়ানো ছিটানো 2-1টা রোগ, occurrence of a particular disease, এটা ইন এ কমিউনিটি, যেমন টিটানাস। এখন আসলে টিটানাস খুঁজে পাওয়া মুশকিল, অনেক খুঁজে পেতে হয়তো সারা দেশে 2-1টা টিটানাস পাওয়া যেতে পারে। টিটানাসটাকে আমরা কিভাবে মানে কমিয়ে ফেললাম বলতে পারবে কেউ? টিটানাস তো অনেক আগে শিশু মৃত্যুর একটা অন্যতম প্রধান কারণ ছিল নিউন্যাটাল টিটানাস, নবজাতকের ধনুষ্টঙ্কার, কিন্তু এখন টিটানাস নাই বললেই চলে। 40 বছর আগে টিটানাস
ঘরে ঘরে পাওয়া যেত। গ্রাম অঞ্চলে যেই ঘরে বাচ্চা কাচ্চা আছে অথবা হাসপাতালে গেলে টিটেনাস একটা ওয়ার্ডই ছিল, কিন্তু এই ধরে এটা 40 বছর আগের ঘটনা। এখন টিটেনাস রোগী যদি দেখাইতে হয়, আমরা যখন ক্লাসে পড়াই বা মেডিকেল কলেজে ছাত্রদের পড়াই, টিটেনাস রোগী দেখানো মুশকিল। সেই ওই যে মহাখালী 7 তলা সংক্রমণ ব্যাধি হাসপাতালে যেতে হবে, গিয়া হয়তো ওই দিন থাকবে না, অপেক্ষা করতে হবে কবে আসবে। এইভাবে এই রোগটা এত কম হয়ে গেছে যেটাকে খুঁজে বার করা কঠিন, আইসোলেটেড, বিক্ষিপ্ত। কিভাবে আমরা টিটেনাসটাকে নিয়ন্ত্রণে আনলাম বলতো? স্যার ভ্যাকসিনের মাধ্যমে, টিটি টিকা দিয়ে। ইয়েস, ভেরি গুড, টিটি ভ্যাকসিন। তোমরা টিটি নিছো মেয়েরা? কেউ নাও জি, নাই স্যার। একজনও? হ্যাঁ, কয়টা নিতে হয় জানো তোমাদের? কয়টা নিতে হয় জানো তোমাদের? 5টা না? 5টা নিতে হয়। ইয়েস, 5টা। 15 বছর বয়সে একটা, 4 সপ্তাহ পর একটা, 6 মাস পর একটা, 1 বছর পর একটা, 1 বছর পর একটা। তোমরা যদি 5টা টিটি নাও, তোমরা সারা জীবনের জন্য তোমাদের টিটেনাস হবে না। শুধু তাই না, তোমাদের জন্য এটা আমরা দিই তা না, তোমাদেরকে রক্ষা করবো, এবং তোমরা যখন সন্তান জন্ম দিবে ওই সন্তানেরও টিটেনাস হবে না। তারপরেও সন্তান যখন ভূমিষ্ঠ হয় তাদেরকে আমরা টিটি টিকা দিয়ে দিই, যার ফলে গত 40 বছরে আমাদের এই টিকা কার্যক্রমের মাধ্যমে আওতায় আসায় এখন আমাদের টিটেনাস রোগ নাই, স্পোরাডিক হয়ে গেছে। টিটেনাস ইজ নাও এ স্পোরাডিক ডিজিজ। A sporadic disease may be the starting point of an epidemic when conditions are favorable for its spread. তবে এই আমরা যদি মনে করি আর টিটেনাস নাই, একটা আছে, যাক আর টিটি টিকা বন্ধ করে দিই, দরকার নেই, এই খুঁজা পাইতে পাওয়া যায় না, শুধু শুধু এইরকম যদি আমরা করি, হঠাৎ করে দেখা যাবে টিটেনাসের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, এবং তখন টিটেনাসটাকে একটা মহামারী রূপ ধারণ করছে। এই জন্য এগুলিকে আমরা অবজ্ঞা করলে হবে না, গুরুত্ব কম দিলে হবে না। স্পোরাডিক ডিজিজ, এ স্পোরাডিক ডিজিজ মে বি দ্য স্টার্টিং পয়েন্ট অফ এন এপিডেমিক। দেখা যাবে এটাই তখন মহামারীর একটা শুরু, উৎপত্তি, when conditions are favorable for its spread। যদি পরিবেশ পরিবেশ কখন পক্ষে যাবে, যদি দেখি যে না টিটেনাস তো নাই, অনেক খুঁজে পাচ্ছে সারা দেশে, দুই একটা পান থাক, টিটেনাসের টিটি রোগী দেওয়া, টিকা দেওয়ার দরকার নেই, মায়েদেরকেও দরকার নেই, বাচ্চাদেরকেও দিব না, আমরা গুরুত্ব কমাই দিলাম, তখনই দেখা যাবে যে এটা আবার মহামারী আকারে ধারণ করছে। এই জন্য এই স্পোরাডিক ডিজিজকে কখনো হালকা করে দেখা যাবে না, খেয়াল রাখতে হবে। কিন্তু আমরা একটা বললাম প্যান্ডেমিক। প্যান্ডেমিক হলো সারা বিশ্বব্যাপী যখন মহামারীটা বিস্তার লাভ করে, এপিডেমিক যখন সারা ওয়ার্ল্ড ওয়াইড বিস্তার লাভ করে, তখন তাকে বলি আমরা প্যান্ডেমিক। আর স্পোরাডিক হলো ঠিক তার উল্টা, যখন কোন একটা রোগের প্রাদুর্ভাব একেবারেই কম, খুঁজে পাওয়া মুশকিল, দ্যাট ইজ কল্ড স্পোরাডিক। প্যান্ডেমিক হলো কোভিড-19 আর স্পোরাডিক হলো টিটেনাস। জুনোসিস অর জুনোটিক ডিজিজ। জু মানে কি? ZOO, জু মানে কি? জু মানে জু কি? চিড়িয়াখানা। চিড়িয়াখানায় প্রাণী থাকে, সুতরাং জুনোটিক ডিজিজ ও জুনোসিস রোগটা মূলত প্রাণী থেকে যখন মানুষের মধ্যে এই রোগ সংক্রামিত হয় তখন এটাকে বলে জুনোটিক ডিজিজ। এন্ড ইনফেকশন, একটা সংক্রমণ অর ইনফেকশন ডিজিজ, সংক্রামক রোগ, ট্রান্সমিসেবল, সংক্রামিত হবে আন্ডার ন্যাচারাল কন্ডিশন, স্বাভাবিক নিয়মে, ফ্রম ভার্টিব্রেট অ্যানিমেল, মেরুদণ্ডী প্রাণী থেকে টু ম্যান, মানুষে। যখন কোন একটা মেরুদণ্ডী প্রাণী থেকে প্রাণীর রোগটা প্রাণী দেহ থেকে মানুষের মধ্যে সংক্রামিত হয় স্বাভাবিক নিয়মেই, তাকে বলা হয় জুনোসিস বা জুনোটিক ডিজিজ। যেমন রেবিস। রেবিস কার থেকে আসে? রেবিসের বাংলা কি বলো? শুনতে পাচ্ছ জান্নাত? ইঁদুর। রেবিস এলো জলাতঙ্ক রোগ। এটাকে কি বলা হয়? কুকুরের থেকে। কুকুর, হ্যাঁ, কুকুর থেকে আসে। যখন জলাতঙ্কে আক্রান্ত কোনো কুকুর কোনো মানুষকে কামড় দেয় তখন মানুষের মধ্যে এই রোগ সংক্রামিত হয়। রোগের নাম হলো জলাতঙ্ক রোগ, রেবিস। কোন প্রাণী থেকে আসে? কুকুর। কুকুর একটা মেরুদণ্ডী প্রাণী। বার্ড ফ্লু কোথেকে আসে? পাখি থেকে আসে। পাখি একটা মেরুদণ্ডী প্রাণী। অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্স কার থেকে আসে বলতো? গরু। গরু, মহিষ, এদের থেকে অ্যানথ্রাক্স আসে। এই রোগগুলি হলো জুনোটিক ডিজিজ। মূলত রোগগুলি প্রাণী খুলে মেরুদণ্ডী প্রাণীর, ওই মেরুদণ্ডী প্রাণী থেকে যখন রোগগুলি মানুষের মধ্যে সংক্রামিত হয়, এই জন্য এটা বলে জু। জু মানে অ্যানিমাল, প্রাণী, চিড়িয়াখানায় জু থাকে। সো ইট ইজ কল্ড জুনোটিক ডিজিজ। An infection or infectious disease transmissible under natural condition from vertebrate animal to man. মেরুদণ্ডী প্রাণী থেকে যখন কোনো সংক্রামক জীবাণু বা সংক্রামক রোগ মানুষের দেহে সংক্রামিত হয় প্রাকৃতিক নিয়মে, ন্যাচারাল কন্ডিশন, স্বাভাবিক নিয়মে, তখন তাকে বলা হয় জুনোটিক ডিজিজ।
যেমন রেবিস, জলাতঙ্ক, বার্ড ফ্লু, অ্যানথ্রাক্স। রেবিস আসে কুকুর থেকে, জলাতঙ্কে আক্রান্ত কুকুর। বার্ড ফ্লু আসে পাখি থেকে, সেটা মেরুদণ্ডী। অ্যানথ্রাক্স আসে গরু, মহিষ থেকে, ওটাও মেরুদণ্ডী। ইপিজোটিক, মানুষের মধ্যে যখন মহামারী দেখা দেয় আমরা বলি ইপিডেমিক। প্রাণীর মধ্যে যখন কোন রোগের মহামারী দেখা দেয় তখন বলে ইপিজোটিক। An outbreak, epidemic of disease in an animal population is called epidemic. মানুষের মধ্যে যখন কোন রোগের অস্বাভাবিক প্রাদুর্ভাব দেখা দেয় যেটা আমাদের চিন্তার বাইরে, এটাকে বলে ইপিডেমিক। আবার ঠিক প্রাণীকুলের মধ্যে প্রাণীদের কোন রোগের যখন মহামারী দেখা দেয় তখন বলে ইপিজোটিক। যেমন রেবিস, একটা কুকুর জলাতঙ্কে আক্রান্ত, সে আরেকটা কুকুরকে কামড় দিয়ে সে আক্রান্ত হবে, সে আরেকটাকে কামড় দিবে, সে আক্রান্ত হবে। অ্যানথ্রাক্স, একটা গরু থেকে আরেকটা গরু, একটা মহিষ থেকে একটা মহিষ, এভাবে ছড়ায়। যখন প্রাণীকুলে কোন রোগের প্রাদুর্ভাবের সংক্রমণ এমন আকারে দেখা যায় যেটা আমাদের চিন্তার বাইরে, বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন, তখন এটাকে বলে আমরা ইপিজোটিক। প্রাণীকুলের মহামারীগুলিকে বলি ইপিজোটিক, মানব কুলের মহামারীকে বলি আমরা, আমাদের মহামারীকে কি বলি? ইপিডেমিক। আচ্ছা, তাহলে প্রথমে আমরা বললাম প্যান্ডেমিক কাকে বলে। সারা বিশ্বব্যাপী যখন মহামারী ছড়ায় তাকে বলে প্যান্ডেমিক। স্পোরাডিক, কোন রোগ যখন কোন একটা দেশে বা জনগোষ্ঠীর মধ্যে একেবারে অল্প এক দুইটা খুঁজে পাওয়া যায় না, ছড়ানো ছিটানো থাকে, তাতে বলা হয় স্পোরাডিক। জোনোসিস, প্রাণীকুল থেকে যখন, জোনোটিক ডিজিজ, প্রাণীকুল থেকে মেরুদণ্ডী প্রাণী থেকে যদি কোন রোগ মানুষের শরীরে সংক্রামিত হয় প্রাকৃতিক নিয়মে, দ্যাট ইজ কল্ড জোনোসিস, জোনোটিক ডিজিজ। প্রাণীকুলের মধ্যে যদি কোন রোগের মহামারী দেখা দেয় তাকে বলে ইপিজোটিক। ইনকিউবেশন পিরিয়ড শব্দটা শুনছো তোমরা? বাংলায় বলা হয়, হ্যাঁ গুড, বাংলায় বলা হয় সুপ্তিকাল। সুপ্তিকাল, দ্য টাইম পিরিয়ড। আচ্ছা, সঞ্জিদা হোসেন কোন প্রশ্ন করবে? হাত উঠাইছে মনে হয়। স্যার ভুলের লেগে গেছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, নো প্রবলেম, হয়ে গেল। আচ্ছা, আমরা দেখি, এই যে ইপিজোডিকের পর আসি আমরা ইনকিউবেশন পিরিয়ড। দ্য টাইম পিরিয়ড বিটুইন দ্য এন্ট্রান্স, মানে প্রবেশ অব এ প্যাথোজেনিক অর্গানিজম, রোগ সৃষ্টিকারী জীবাণু, ইনটু এ হোস্ট, হোস্ট মানে যার শরীরে রোগ তৈরি হবে, and the appearance of the first symptom of the specific disease is called incubation period. যখন কোন একটা সংক্রামক রোগের জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে, রোগ জীবাণু ঢুকার সাথে সাথে কিন্তু রোগ সৃষ্টি হয় না। রোগ জীবাণু ঢুকবে, ঢুকে সে বংশ বিস্তার করবে, সংখ্যায় বাড়বে। যখনই রোগ জীবাণু ঢুকবে আমাদের শরীরে রোগ প্রতিরোধ কোষগুলো আইসা তাকে নষ্ট করার চেষ্টা করবে, রোগ জীবাণুটা তার বিরুদ্ধে যুদ্ধ করবে, এইভাবে সংখ্যায় বাড়বে, যুদ্ধ করবে, এইভাবে করতে করতে একটা সময় লাগে। এরপর দেখা যায় কিছু সময় পরে যে রোগ জীবাণু ঢুকছিল ওই রোগ জীবাণুর নির্দিষ্ট লক্ষণগুলি প্রকাশ, ওই রোগের নির্দিষ্ট লক্ষণগুলি প্রকাশ পাবে। এই যে সময়টা, একটা রোগ জীবাণু, একটা সংক্রামক রোগের রোগ জীবাণু শরীরে প্রবেশ করার পর থেকে ওই রোগের, যে রোগ জীবাণু ঢুকছে ওই রোগের নির্দিষ্ট প্রথম লক্ষণটা প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত সময়কে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড, বাংলায় বলা হয় সুপ্তিকাল। দ্য টাইম পিরিয়ড, ওই সময়টা বিটুইন এন্ট্রান্স অফ এ প্যাথোজেনিক অর্গানিজম, রোগ সৃষ্টিকারী একটা জীবাণু শরীরে ঢোকার পর, ইনটু এ হোস্ট, এন্ড দ্য অ্যাপিয়ারেন্স, দেখা দেওয়া অফ দ্য ফার্স্ট সিম্পটম অফ দ্য স্পেসিফিক ডিজিজ, যে রোগ জীবাণু ঢুকছে ওই রোগের প্রথম লক্ষণটা দেখা দেওয়ার আগ পর্যন্ত যে সময়টা, তাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। যেমন করোনা ভাইরাস, কোভিড-19, এটার ইনকিউবেশন পিরিয়ড কত? 14 দিন। করোনা ভাইরাস ঢুকলে সাথে সাথে কিন্তু তার লক্ষণ প্রকাশ পাবে না, সে ঢুকলে পরে রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে মারার চেষ্টা করবে, সে তার বিরুদ্ধে যুদ্ধ করবে, সংখ্যায় বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে কাবু করবে, তারপর লক্ষণ প্রকাশ করবে। এই যে 14 দিন সময়, দিস ইজ কল্ড ইনকিউবেশন পিরিয়ড। এক এক রোগের ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড এক এক রকম। টিটেনাসের ক্ষেত্রে সবচেয়ে কম, আর HIV/AIDS এর ক্ষেত্রে সবচেয়ে বেশি। আচ্ছা, এরপর আসো synonym of incubation period in case of non-infectious disease. ইনকিউবেশন পিরিয়ডটা সাধারণত সংক্রামক রোগের ক্ষেত্রে প্রযোজ্য, যেমন কোভিড-19, হাম, যক্ষা, চিকেন পক্স, হুপিং কাশি ইত্যাদি ইত্যাদি, ডায়রিয়া, ডিসেন্ট্রি, সংক্রামক রোগের ক্ষেত্রে এটাকে বলি ইনকিউবেশন পিরিয়ড।
কিন্তু নন ইনফেকশাস সংক্রামক রোগ নয়, যেমন ব্লাড প্রেশার, ডায়াবেটিস, ক্যান্সার, অ্যাজমা, ওইসব রোগের ক্ষেত্রে এটাকে বলা হয় ল্যাটেন্ট পিরিয়ড। সংক্রামক রোগের ক্ষেত্রে এই সময়টাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। সিনোনিম মানে একই রকম শব্দ, কিন্তু নন ইনফেকশাস ডিজিজ, যে রোগ সংক্রামিত না, ওই ক্ষেত্রে এটাকে বলি আমরা ল্যাটেন্ট পিরিয়ড। ঠিক আছে? Latent period. The term latent period is used in non-infectious disease as the equivalent of incubation period in the infectious disease. Infectious disease এর ক্ষেত্রে যে শব্দটাকে আমরা বলি incubation period, একইভাবে equivalent, একইভাবে নন ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে ওটাকে আমরা বলি latent period। একটু ধরো, হ্যালো, আমি একটু ক্লাসে আছি, একটু পরে বলি কথা। একটা ফোন করে নেই, একটু একটু ধরো। আসসালামু আলাইকুম। স্টেটমেন্ট পাওয়া গেছে না? ও ইয়েটা মেসেজটা, আচ্ছা জি, আপনি একটু কাইন্ডলি একটু রিকোয়েস্ট করে, জি রিকোয়েস্ট, জি আইনে যদি ফাইল সবার কাছে দিয়ে রাখলে আমি লোক পাঠিয়ে নিয়ে নিব। হ্যাঁ জি, জি জি, আপনাকে একটু কষ্ট দেওয়ার জন্য আমি কিন্তু খুব দুঃখিত। জি একটু রিকোয়েস্ট নিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের সংক্রামক রোগের ক্ষেত্রে এই সময়টাকে বলি ইনকিউবেশন পিরিয়ড। ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে, নন ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে আমরা বলি কি ল্যাটেন্ট পিরিয়ড, সুপ্তকাল। ল্যাটেন্ট পিরিয়ডটা কি? দ্য টার্ম ল্যাটেন্ট পিরিয়ড, ল্যাটেন্ট মানে সুপ্ত অবস্থায় থাকা। দ্য টার্ম ল্যাটেন্ট পিরিয়ড ইজ ইউজড ইন নন ইনফেকশাস ডিজিজ অ্যাজ দ্য ইকুইভ্যালেন্ট অফ ইনকিউবেশন পিরিয়ড ইন ইনফেকশাস ডিজিজ। ল্যাটেন্ট পিরিয়ড হ্যাজ বিন ডিফাইন্ড অ্যাজ দ্য পিরিয়ড ফ্রম দ্য ডিজিজ ইনিশিয়েশন টু দ্য ডিজিজ ডিটেকশন। ইনিশিয়েশন মানে শুরু, আর ডিটেকশন মানে নির্ণয় করা। আমাদের দেহে রোগের প্রক্রিয়া শুরু হওয়া থেকে রোগ নির্ণয় করা আগ পর্যন্ত এই সময়টাকে বলা হয় ল্যাটেন্ট পিরিয়ড। কোন রোগের ক্ষেত্রে? নন ইনফেকশাস, অসংক্রামক রোগের ক্ষেত্রে। আচ্ছা, ইনফেকশাস ডিজিজ হুইচ আর কমিউনিকেবল ডিউরিং দ্য ইনকিউবেশন পিরিয়ড। অনেকগুলি রোগ আছে যেগুলি ইনকিউবেশন পিরিয়ডে রোগ জীবাণু সংক্রমণ করে। এটা খারাপ না, আমার ভিতরে রোগ জীবাণু ঢুকছে কিন্তু আমি টের পাই নাই। কখন টের পাবো? যখন যে রোগ জীবাণু ঢুকছে ওই রোগের লক্ষণটা প্রকাশ পাইলে আমরা বুঝতে পারবো আমার শরীরে একটা সংক্রামক রোগের রোগ জীবাণু ঢুকে পড়ছে, কিন্তু আমি জানি না। আমি না জানার ফলে আমি সবার সাথে মেলামেশা করতেছি, খাওয়া দাওয়া, হাঁচি কাশি দিচ্ছি, কোনো সতর্কতা অবলম্বন করতেছি না, কিন্তু আমার ভিতরে রোগ জীবাণু আছে। এইভাবে আমি রোগ জীবাণু সংক্রমণ করে যাচ্ছি, যেন আমি সচেতন হচ্ছি না, কারণ আমার তো এখন লক্ষণ প্রকাশ পায়নি। আমি ইনকিউবেশন পিরিয়ডে আছি, আমার লক্ষণ প্রকাশ পেতে আরো 2, 4, 5, 10, 15 দিন সময় লাগবে, কিন্তু এই সময়ের মধ্যেই আমি কিন্তু রোগ সংক্রমণ করে যাচ্ছি। এরকম কিছু কিছু রোগ আছে যে রোগগুলি ইনকিউবেশন পিরিয়ডে সংক্রামিত হয়, যেমন মিজলস, হাম, হেপাটাইটিস এ, চিকেন পক্স, হুপিং কাফ, কোভিড-19। এই কিছু কিছু রোগ, সব রোগ না, কিছু কিছু রোগ এই সুপ্তিকাল অবস্থায় রোগ জীবাণু সংক্রমণ করে, তার মানে খারাপ, এই লক্ষণটা খারাপ। আচ্ছা, এরপর আমরা যাই ইনসিডেন্স রেট। এটা আমরা জানি না, ইনসিডেন্স রেট মানে নতুন, এটা আমরা পড়ে ফেলছি। ইনসিডেন্ট প্রিভেলেন্স রেট এবং কখন ইনসিডেন্স বাড়ে, কখন প্রিভেলেন্স বাড়ে। এটা ইনসিডেন্স রেট, ইট ইজ দ্য নাম্বার অফ নিউ কেসেস অফ এ স্পেসিফিক ডিজিজ রিপোর্টেড ডিউরিং এ গিভেন টাইম ইন এ ডিফাইন্ড জিওগ্রাফিক্যাল এরিয়া। একটা নির্দিষ্ট এলাকায়, একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে একটা নির্দিষ্ট সময়ে নতুন আক্রান্ত রোগীর সংখ্যাকে বলি আমরা ইনসিডেন্স রেট। আইআর সমান সমান উপরে হবে নাম্বার অফ নিউ কেসেস অফ এ স্পেসিফিক ডিজিজ রিপোর্টেড ডিউরিং এ গিভেন টাইম ইন একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট অঞ্চলে একটা নির্দিষ্ট রোগের সংখ্যা ডিভাইডেড পপুলেশন এট রিস্ক। পপুলেশন এট রিস্ক মানে কি বলতো? এটা আমরা পড়ছি কিন্তু ক্লাসে। এটা বাংলা হলো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, যে জনগোষ্ঠী ওই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে তাকে বলা হয় পপুলেশন এট রিস্ক, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। ইনটু 1000 করি আমরা, যেন ভগ্নাংশ না থাকে। এটা 100,000, 10,000 যাই করি না কেন। ইনসিডেন্স রেট হলো কোন একটা নির্দিষ্ট জনগোষ্ঠীতে, একটা নির্দিষ্ট এলাকায়, একটা নির্দিষ্ট সময়
কোন একটা নির্দিষ্ট রোগে আক্রান্ত নতুন রোগীর সংখ্যাকে বলা হয় ইনসিডেন্স রেট। তো উপরে হবে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা, নিচে হবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, যে জনগোষ্ঠী ওই রোগের আক্রান্তের ঝুঁকিতে থাকে, ইনটু 1000। আর ঠিক প্রিভ্যালেন্স রেট হলো নাম্বার অফ কারেন্ট কেস, আগে ছিল নিউ কেস, এখন হবে ওল্ড এন্ড নিউ একত্রে, of a specific disease during a given time in a different geographical area। কোন একটা নির্দিষ্ট ভূখণ্ডে, কোন একটা নির্দিষ্ট সময়, কোন একটা নির্দিষ্ট জনগোষ্ঠীতে একটা নির্দিষ্ট রোগের নতুন এবং পুরাতন আক্রান্ত রোগীর সংখ্যা। আর নিচে হলো এস্টিমেটেড মিডিয়ার পপুলেশন, ওই এলাকায় মধ্যবর্ষীয় জনসংখ্যা কত, ইন্টু 1000। ইনসিডেন্স রেট, প্রিভ্যালেন্স রেট। এরপর দুইটা শব্দ যেটা কোভিড-19 এর সাথে আমরা প্রতিদিনই আলোচনা করতেছি, বলি না, আইসোলেশন এন্ড কোয়ারেন্টাইন। শুনছো শব্দ দুইটা? জি স্যার শুনছি। এই কোভিড নিয়ে আমরা যখনই কথা বলি তখনই বলি তাকে আইসোলেশন রাখো, ওদেরকে কোয়ারেন্টাইন করা হয়েছে। এই দুইটা শব্দ আমরা একেবারে গত 6 মাস ধরে মুখস্থ হয়ে গেছে, আইসোলেশন এন্ড কোয়ারেন্টাইন। আইসোলেশন কাকে বলে? It is defined as the separation for the period of communicability of infected person or animal from the others in such a place and under such condition as to prevent or limit the direct or indirect transmission of the infectious agent from those infected to those who are susceptible or who may spread the agent to others। এখানে কথাটা এরকম বাংলায়, যে সে সংক্রামক রোগে আক্রান্ত তাকে আমরা অন্য জনগোষ্ঠী, যে কোন জনগোষ্ঠী যাদের এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে, সাসেপ্টেবল, তাদের থেকে আলাদা করে রাখবো কতদিন পর্যন্ত? যতদিন সে এই রোগ সংক্রমণে ক্ষমতা রাখে, পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি। একটা সংক্রামক রোগে আক্রান্ত একটা রোগীকে অন্য সাধারণ জনগোষ্ঠী থেকে, কোন জনগোষ্ঠী যাদের এই রোগ হওয়ার সম্ভাবনা আছে তাদের থেকে আলাদা করে রাখবো। কতদিন আলাদা করে রাখবো? এই রোগের যতদিন সে রোগ জীবাণু সংক্রমণ করার সক্ষম ততদিন পর্যন্ত আমরা তাকে আলাদা করে রাখবো। ঠিক আছে, হয়ে গেল আমাদের। হ্যাঁ, এই তাহলে ইট ইজ ডিফাইন্ড এজ সেপারেশন, আলাদা করা, ফ্রম দ্য পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি অফ ইনফেক্টেড পারসন অর এনিম্যাল। এটা মানুষ হতে পারে, প্রাণী হতে পারে। কতদিন? যতদিন পর্যন্ত পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি, যতদিন পর্যন্ত সে রোগ জীবাণু সংক্রমণে সক্ষম ততদিন পর্যন্ত। কাদের থেকে? ফ্রম আদার্স, অন্যদের থেকে। ইন সাচ এ প্লেস, এমন জায়গায় রাখবো, আন্ডার সাচ এ, এমন পরিবেশে রাখবো, এজ টু প্রিভেন্ট, প্রতিরোধ করার জন্য, অর লিমিট, যেন সীমিত রাখার জন্য, ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট ট্রান্সমিশন, প্রত্যক্ষ এবং পরোক্ষ সংক্রমণ অব ইনফেকশাস এজেন্ট, রোগ জীবাণুটা, ফ্রম দোজ, তাদেরকে, ইনফেক্টেড, তাদের থেকে, to those তাদেরকে who are susceptible or who may spread the agent to others। যখন কোন সংক্রামক রোগে আক্রান্ত রোগের লক্ষণ প্রকাশ পেয়ে গেল, যে মাত্র তার সংক্রামক রোগের লক্ষণ প্রকাশ পেল তাৎক্ষণিক তাকে আমরা সাধারণ জনগোষ্ঠী থেকে আলাদা করে এমন একটা জায়গায়, এমন একটা পরিবেশে রাখবো যেখান থেকে সে ওই রোগ জীবাণু ওই অন্য সাধারণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রামিত করতে না পারে, যাদের ওই রোগ হওয়ার সম্ভাবনা বেশি। কতদিন রাখবো? পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি, যতদিন পর্যন্ত সে সেই রোগ জীবাণু সংক্রমণে সক্ষম। তার মানে আইসোলেশন হলো রোগীকে আইসোলেট করতে হবে। যখন রোগের লক্ষণ প্রকাশ পেয়ে যাবে তখন তাকে আমরা আলাদা করব এমন একটা জায়গায়, এমন পরিবেশে যেখান থেকে সে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই রোগ সংক্রমণ করতে না পারে তাদের মধ্যে, যাদের এই রোগ হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি বেশি। কতদিন আলাদা রাখবো? পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি। এই যে এখানে আছে কমিউনিকেবিলিটি, পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি, যতদিন পর্যন্ত সে রোগ জীবাণু সংক্রমণে সক্ষম। এটা এক এক রোগের ক্ষেত্রে এক এক রকম হবে। আমরা একটা ডিজিজ সাইকেলে কটা ধাপ পড়ছিলাম? ডিজিজ সাইকেলের স্টেজ ছিল কয়টা বলো তো? হ্যাঁ, 6টা। ভেরি গুড, এই যে ভেরি গুড। সবচেয়ে ছিল কনভালেসেন্স, শেষ একটা ধাপ ছিল, মনে আছে যে এখন সে আর রোগ জীবাণু সংক্রমণ করবে না। ইনকিউবেশন, প্রোডার্মাল, ফেস্টিজিয়াম, ডিফারমেসেন্স, এইভাবে করতে করতে কনভালেসেন্স, এবং সবচেয়ে শেষে কি ছিল যে কনভালেসেন্স পরের স্টেজ ছিল যখন সে রোগ জীবাণু কনভালেসেন্স পিরিয়ডও সে রোগ জীবাণু সংক্রমণ করতে পারে, তখনও তাকে আমরা আইসোলেশনে রাখবো। যখন সে সম্পূর্ণ সুস্থ এবং সে স্বাভাবিক কাজে সক্ষম, তার ভিতরে কোনো রোগ জীবাণু নাই। এই জন্য কোভিড একবার হয়ে গেলে আমরা পরে 3টা টেস্ট করি পরপর, তাকে যে আমরা কোভিড মুক্ত বলা যায়। প্রথমে একটা করি, আবার 7 দিন পর, আবার পর। থার্ড টেস্ট যখন নেগেটিভ হবে তখন আমরা তাকে ছেড়ে দিই, যাও তুমি সাধারণ লোকের সাথে মিশতে পারো। এতদিন পর্যন্ত তাকে আমরা আইসোলেশনে রাখবো। কোয়ারেন্টাইন হলো, আইসোলেশন হলো
আক্রান্ত হয়ে গেছে, রোগের লক্ষণ প্রকাশ পেয়ে গেছে, সে এখন রোগী। আর কোয়ারেন্টাইন হলো এই রোগী, এই সংক্রামক রোগীর সংস্পর্শে যারা আসছিল, যারা তার সেবা যত্ন করছে, যারা তার পরীক্ষা নিরীক্ষা করছে, যারা তার চিকিৎসা দিচ্ছে, কিন্তু তাদের মধ্যে এখনো রোগের লক্ষণ প্রকাশ পায় নাই, আমরা জানি না তাদের ভিতরে ওই রোগ জীবাণু সংক্রমণ হয়েছে কিনা। অর্থাৎ রোগী, সংক্রামক রোগীর সংস্পর্শে যারা আসছে তাদেরকে আমরা আলাদা করে রাখবো। কতদিন? ওই রোগের ইনকিউবেশন পিরিয়ড যতদিন, যেমন কোভিড এর ক্ষেত্রে 14 দিন, লংগেস্ট ইনকিউবেশন পিরিয়ড 14 দিন। তাহলে কোয়ারেন্টাইন হ্যাজ বিন ডিফাইন্ড এজ দ্য লিমিটেশন অফ ফ্রিডম অফ মুভমেন্ট, নড়াচড়া বন্ধ করা, অর্থাৎ আলাদা করা, অফ দ্য সাচ ওয়েল পার্সন, মানে ভালো, রোগ আক্রান্ত হয় নাই, আর ডোমেস্টিক এনিমাল, প্রাণী ক্ষেত্রে যদি প্রাণী হয়, এক্সপোজ টু কমিউনিকেবল ডিজিজ, যারা এই সংক্রামক রোগের সংস্পর্শে গেছিল ফর এ পিরিয়ড অফ টাইম নট লঙ্গার দেন দ্য লংগেস্ট ইউজুয়াল ইনকিউবেশন পিরিয়ড। কতদিন আলাদা রাখবো? ইনকিউবেশন পিরিয়ড সর্বোচ্চ সময় পর্যন্ত। ইন সাচ ম্যানার as to prevent, এমন ভাবে রাখবো as to prevent effective contact with those not so exposed, এমন ভাবে রাখবো যেন তারা, যারা ওই রোগীর সংস্পর্শে আসে তাদের সংস্পর্শে না যায়। আইসোলেশন হলো আক্রান্ত রোগীকে আলাদা করা সাধারণ জনগোষ্ঠী থেকে। কতদিন? লংগেস্ট পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি, ওই যে ডিজিজ স্টেজে 5টা ধাপ পর্যন্ত। কেন? যেন তাদের থেকে ওই রোগ, যারা এই রোগের ঝুঁকিতে আছে তাদের মধ্যে সংক্রামিত না হয়। আর কোয়ারেন্টাইন হলো রোগে আক্রান্ত হয় নাই কিন্তু সংক্রামক রোগী সেবা যত্ন করছিল, অথবা চিকিৎসা দিচ্ছে, অথবা খাদ্য খাওয়াইছে, সুতরাং তাদের মধ্যে আমরা জানি না তাদের মধ্যে সেই সংক্রামক রোগের জীবাণু প্রবেশ করছে কি করে নাই। তাদেরকে আমরা কতদিন আলাদা করবো? ওই সংক্রামক রোগের লংগেস্ট ইনকিউবেশন পিরিয়ড, কোভিড এর লংগেস্ট 14 দিন, এবং এই জন্য এদেরকে আমরা 14 দিন আলাদা রাখি। 14 দিন পর যদি দেখি তার মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পায় নাই, বলে যাও তুমি এখন সাধারণ জনগোষ্ঠীর সাথে মিশে যাও। আর যদি লক্ষণ প্রকাশ পায় 14 দিনের মধ্যে, তাকে আমরা আবার আইসোলেশন করে ফেলি। কোয়ারেন্টাইন থেকে তখন তো আমরা আইসোলেশনে নিয়ে যাই, কেন সে রোগী হয়ে গেছে। আইসোলেশন হলো রোগীর ক্ষেত্রে, সংক্রামক রোগীর ক্ষেত্রে, আর কোয়ারেন্টাইন হলো সে সংক্রামক রোগীর সংস্পর্শে যারা ছিল কিন্তু এখন রোগের লক্ষণ প্রকাশ পায় নাই, তাদেরকে আলাদা করাকে বলে কোয়ারেন্টাইন।